ঠিক আছে। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। ওকে। স্যার আবার বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, আমরা ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার 1 শেষ করে, মানে হচ্ছে যে আমাদের ফাইনাল চ্যাপ্টার বা সেগমেন্ট যেটা বলো, ফার্স্ট সেগমেন্ট আমরা শেষ করছিলাম। এরপরে আমরা সেগমেন্ট 2 তে মুভ হয়েছিলাম। সো সেগমেন্ট 2 তে আমাদের যেই চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম হচ্ছে কনসেপ্ট হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে। ম্যাক্রো ইকোনমিক্স বলতে আমরা কি শিখছিলাম মনে আছে কারো? যে ম্যাক্রো ইকোনমিক্স জিনিসটা কি? অর্থাৎ স্যার মানে হচ্ছে কোম্পানি দেশ মানে একটা বড় সড় হচ্ছে ইকোনমিক্স চিন্তা করলে তখন হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। হ্যাঁ, যখন আমরা ইকোনমিক্স এর কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করবো, এটা সার্বজনীন, মানে সবাইকে নিয়ে চিন্তা করবো, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি না, কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি না। এটা হচ্ছে পুরো সবাই, মানে ওই ইকোনমিক ডিসিশনের মধ্যে যারা পড়ে সবাইকে নিয়ে চিন্তা করবো। ঠিক আছে। এখন ন্যাশনাল ইনকাম বিষয়টা বোঝানোর আগে আমাকে বুঝতে হবে যে গুডস, গুডস বলতে আমরা কি বুঝি? গুডস এর পারপাস কি? আমরা যে গুডসটা কিনবো তার পারপাস অনুযায়ী যে গুডসকে আমরা কয়েকটা ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে প্রাইমারি গুডস। প্রাইমারি গুডস হচ্ছে র ম্যাটেরিয়ালস গুলা, একদম র ইনগ্রেডিয়েন্ট, যে আমরা তো যেটা একদম র সেটা আমরা ইউজ করতে পারি না, তাই সেটাকে আমরা বিভিন্ন প্রসেসে কোনো কিছু করে তারপর আমরা ইউজ করি। সো যে প্রাইমারি প্রোডাক্টটা যে কোনো পাবো, প্রাইমারি প্রোডাক্টটা যখন আমরা পাবো ওটাকে বলবো আমরা প্রাইমারি গুডস। যেমন আমরা ক্রুড অয়েল, ক্রুড অয়েল বলতে আমরা যে অয়েল বলি সেটা কিন্তু না। ক্রুড অয়েল হচ্ছে যে প্রথম একটা স্টেজ যেটা আমরা ইনিশিয়ালি পাই, যেটা তেলের খনি থেকে পাওয়া যায়, সেটাকে আবার বিভিন্ন রকম প্রসেসিং করে পেট্রোল, ডিজেল, অকটেন, অনেক রকম রিফাইনারি করা হয়। ঠিক আছে। কিন্তু ক্রুড অয়েলের, মানে ক্রুড অয়েলটা হচ্ছে আমরা একদম র ম্যাটেরিয়াল, একদম ইনিশিয়াল প্রোডাক্টটা, কিংবা একদম ইনিশিয়াল প্রোডাক্টটা, উইথ একদম ইনিশিয়াল প্রোডাক্ট। এখন ইনিশিয়াল প্রোডাক্টটাকে যখন আমরা কোনো কারণে কোনো একটা প্রসেসিং এ নিয়ে আবার বাজারে আনবো, কোনো একটা নতুন প্রোডাক্টের রূপে, তখন ওই ইনিশিয়াল ফাইনাল গুডসটা ট্রান্সফর্ম হয়ে যাবে যে ইন্টারমিডিয়েট গুডসে। যেমন ধরো কে একজন, ধরো আটা উৎপাদন করলো, এটা তার হচ্ছে যে কি ইনিশিয়াল বা প্রাইমারি প্রোডাক্ট। এখন সেটা যদি কোনো একটা কোম্পানি, ধরো পান, বড় বড় এসিআই, তারপরে হচ্ছে যে ম্যাগনা গ্রুপ ক্রয় করে, তখন এটা উদ্দেশ্য কি হবে? ওরা কি জন্য এই জিনিসটা করে? ওরা কি নিজেরা খাওয়ার, পুরো কোম্পানি মিলে খাওয়ার জন্য করবে, নাকি ধরো তোমরা, ওটা তারা থেকে হচ্ছে স্যার, যে বলো। ওইটা থেকে মানে হচ্ছে ওরা আরেক ধরনের অর্থাৎ প্রোডাক্ট একটা তৈরি করার চেষ্টা করবে আর কি, তারপরে সেল করবে। যেমন গম থেকে সে আটা বানাবে, সে আটা হিসেবে সেল করবে একটা প্রোডাক্ট। আবার হচ্ছে যে কি করবে, সে রুটি বানাবে বা ব্রেড যেটা বলি সেটা বানাবে, সেটা কি করবে, বাজারে ছাড়বে, তাই না? আচ্ছা, এখন আবার যদি আমি কেউ একজন ক্রুড অয়েল কিনে, ক্রুড অয়েল কে একজন কিনলো,
কিনে সে ক্রুড অয়েলটাকে প্রসেসিং করে বিভিন্ন রকম তেল বানাবে। ক্রুড অয়েলের লাস্ট স্টেজে যেটা থাকে ওটাকে আমরা বলি টিম্বা, সরি, বিটুমিন। রোডের উপর একটা কালো আস্তরণ দেওয়া হয় না? জি স্যার। ক্রুড অয়েলকে প্রসেসিং করার পরে লাস্টে যেটা বেঁচে যায় ওটা হচ্ছে রোডের উপরে যেটা দেওয়া হয় জি বাংলাদেশে স্যার, বিটুমেন স্যার। ওটা হচ্ছে বিটুমিন। এখানে আবার নানা ধরনের ক্রুড অয়েলকে আমরা প্রসেসিং করলে নানা ধরনের ইয়ে পাই। কে কি বলতে পারবে কি কি স্টেজ আছে ওখানে, কি কি স্টেজে কি কি পাওয়া যায়? পেট্রোল পাওয়া যায় ক্রুড অয়েল থেকে, ডিজেল পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়, এলপিজি পাওয়া যায়, বিটুমিন পাওয়া যায়, লুব্রিকেন্ট পাওয়া যায় ক্রুড অয়েল থেকে। ঠিক আছে, মানে একটা প্রোডাক্ট থেকে প্রসেসিং করে 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 অনেকগুলো কি করা যায়, মানে অনেকগুলো প্রোডাক্টে ট্রান্সফর্ম করা যায়। এখন ক্রুড অয়েল ইটসেলফ কোনটা, প্রাইমারি গুডস নাকি ফাইনাল গুডস? প্রাইমারি গুড স্যার। তাহলে ক্রুড অয়েলের একটা ফাইনাল গুডস বলো তো, এটাকে আনসার দেওয়া সম্ভব? না স্যার। এখন তোমাকে প্রশ্ন করেছো কেউ? স্যার সম্ভব না কেন? কারণ আমি তো ধরো ক্রুড, আমি তো ধরো ক্রুড অয়েলটা আমি কিনলাম, এটা প্রাইমারি গুডস। এখন ক্রুড অয়েল থেকে একটা প্রোডাক্ট আসলো আমার, ধরো যে পেট্রোল, বা আমার হচ্ছে যে এলপিজি। এখন তুমি যদি প্রাণ আরএফএল যদি এলপিজি কিনে, সে কি এলপিজিটাকে কনজাম্পশনের জন্য কিনবে নাকি ওই এলপিজি থেকে এলপিজি দ্বারা অন্য একটা প্রোডাক্ট কি করবে, বের করার জন্য বা প্রোডাক্ট তৈরি করার জন্য কিনবে? আর একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। হ্যাঁ, তো তাহলে যখন কোনো একটা প্রোডাক্ট যখন ট্রান্সফর্ম হয়ে মার্কেটে আবার আসবে, প্রাইমারি প্রোডাক্ট থেকে ট্রান্সফর্ম হয়ে যখন আবার মার্কেটে আসবে, তখন ওই প্রোডাক্টটাকে বলবো আমরা ইন্টারমিডিয়েট গুডস। যেমন ধরো এলপিজি, ধরো আমিও কিনি, অনেকে কিনে, আবার ম্যাগনা গ্রুপও কিনে, বা ধরো তোমার হচ্ছে যে আরো বিভিন্ন গ্রুপ আছে ওরা কিনে। ওরা কি কিনে কি করে, বোতলে ভরে, তাই না? বোতলে বলে কি সিলিন্ডারে ভরে, ভরে কিন্তু আবার কি করে বাজারে পাঠায়, তাই না? জি স্যার। তো এখন কনজাম্পশনের উদ্দেশ্যে কে কিনে, মানে একদম ফাইনাল এটার বাজারে যাবে না, এটার কোনোভাবে বাজারে যাবে না, এটা কনজাম্পশন হয়ে যাবে, ওটা কারা কিনে, বিজনেসম্যান নাকি হাউস হোল্ড? মাঝখানে একটা বিজনেস। মাঝখানে একটা বিজনেস, কিন্তু ফাইনাল যখন তোমরা সিলিন্ডারে বোতলে ভরে কিনে নাও, বোতল ভরা অবস্থা কিনো, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে ফাইনাল গুডস। হ্যাঁ, এর আগে যখন জাহাজে করে এলপিজি আসলো, ম্যাগনা গ্রুপ কিনলো, বা যারা জিপিএস বা জিপি যেটা আছে ওরা কিনলো, তখন ওদের জন্য মানে সেম এলএনজি গ্যাসটা, এলপিজি গ্যাসটা কি 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 গুডস হিসেবে আসবে? ওদের কাছে ফাইনাল। ওদের কাছে ফাইনাল কেমনে হলো? আচ্ছা, তাহলে ইন্টারমিডিয়েট এখন। তুমি চিন্তা করো, ধরো আমরা ক্রুড অয়েল করলাম, ঠিক আছে, ক্রুড অয়েল কিনলাম, ওকে, যে কোনো একটা কোম্পানি ক্রুড অয়েলটাকে প্রসেস করে এলপিজি করলাম, এলপিজি করার পরে বড় বড় শিপে করে এটা আমি সেল করলাম বাংলাদেশে যে কোনো একটা কোম্পানির কাছে, ধরো কোম্পানিটা ধরো ম্যাগনা গ্রুপ। ওকে, এলপিজি কারা সেল আচ্ছা, করে বাংলাদেশে? এবার বুঝছি, কোম্পানিটার কাছে তাহলে এটা প্রাইমারি গুডস। কোম্পানির কাছে প্রাইমারি গুড কিভাবে হলো? প্রাইমারি। কোম্পানির কাছে প্রাইমারি কিভাবে হলো? এটা তো ট্রান্সফর্ম হয়ে গেছে অলরেডি, বাজারে সেকেন্ড টাইম আসছে এটা। আচ্ছা। তোমার এলপিজি তো ধরো একদম ন্যাচারালি এলপিজি এরকম আসে না, তুমি ক্রুড অয়েল তুমি উৎপাদন করবা, ওটাকে তুমি প্রসেস করবা, তারপরে তুমি এলপিজি পাবা। জি স্যার। তাহলে তোমার প্রাইমারি গুডসটা হচ্ছে যে তোমার ক্রুড ক্রুড অয়েল। অয়েল। এরপরে তুমি সেখান থেকে তুমি এলপিজি করলা, এলপিজি করে তুমি একটা বড় কোম্পানির কাছে ছেড়ে দিলা, যে উৎপাদন করে বড় বড় কোম্পানিগুলো, তারা তো একদম সবাই বাজারে গিয়ে বিক্রি করে না, তাই না? তারা কি করে, একটা বড় কোম্পানিকে ধরে, ওরা ওদের কাছে সেল করে। তার মানে এখন এই যে এখন এলপিজিটা এখন কি গুডস আসলো, ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট।
এখন ইন্টারমিডিয়েটে ওরা কিনে, ওরা ছোট ছোট সিলিন্ডারে ভরলো, ছোট 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 সিলিন্ডার। আমাদের আইএসতে আমরা একটা বড় একটা কি দেখি না, মানে গ্যাস স্টোর দেখি, এলপিজি স্টোর দেখি না যাওয়ার সময় হাতের বাম সাইডে, জি স্যার। খেয়াল করছো কোনো বড় করে? তো ওরাও তো এলএনজি, ওরা তো এলপিজি কিনছে, আবার আমরাও এলপিজি কিনি। দুটোর মধ্যে পারপাস কি সেম? পারপাস কি না। না সেম? স্যার, পারপাস সেম না। ওরা কিন্তু কিনে আবার বাজারে ছাড়বে, আর তুমি কি কিনে আবার কি বোতল, ছোট ছোট বোতলে করে বাজারে ছাড়বে, নাকি তুমি কনজিউম করে ফেলবা? না স্যার, আমরা বাজারে ছাড়বো না। বাজারে ছাড়বে না। যখন আমি ফাইনাল কনজিউম করে ফেলবো তখন হয়ে গেল কি, এটা হচ্ছে ফাইনাল গুডস। আর যখন এটা রিশেপ হয়ে আবার বাজারে আসে তখন এটা হচ্ছে সেকেন্ড ইন্টারমিডিয়েট গুড। আর যখন এটা মানে র ফর্মে থাকে এটা হচ্ছে প্রাইমারি গুডস। তোমরা আটা পাও না, ধরো আমরা আটা 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 আমাদের সেল করা হয়, হ্যাঁ, আটা আমিও কিনি, ধরো আমিও কিনি, কোন একটা বেকারিও আটা কিনে, ঠিক আছে? ধরো লাইভ বেকারি, যে কোনটা লাইভ বেকারি আটা কিনলো, আমিও আটা কিনলাম। এখন এখানে আটা প্রোডাক্ট সেম, বাট কোনটা প্রাইমারি কোনটা ইন্টারমিডিয়েরি, কারটা প্রাইমারি কারটা ইন্টারমিডিয়েরি গুডস। আমাদেরটা আমাকে শোনা, প্রাইমারি। আমাদেরটা প্রাইমারি। আমাদের এখন ধরো তুমি একটা ধরো আমরা দুইজন, যে কোনো আমরা দুইজন, ধরো এখান থেকে যে কোনো দুইজন স্টুডেন্ট, একজনের লাইভ বেকারি আছে আর একজনের ফ্যামিলি আছে, দুজনই আটা কিনলো, একজন কিনলো বেকারির জন্য আর একজন কিনলো ফ্যামিলির জন্য। প্রোডাক্ট সেম, বাট এখানে প্রোডাক্টের মানে পারপাস অনুযায়ী এটা দুই ধরনের হয়ে যাবে। সো কোনটা প্রাইমারি হবে কোনটা ইন্টারমিডিয়েট হবে? স্যার বেকারের জন্য বলো। হচ্ছে ইন্টারমিডিয়েট, আর হচ্ছে আমার জন্য হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট। এখন বেকারির জন্য এটা ইন্টারমিডিয়েট কেন, মানে আমি ওটাকে প্রোডাক্ট সেম হ্যাঁ, কিন্তু পারপাস অনুযায়ী আমি দুই ধরনের বলতেছি কেন? কারণ হচ্ছে সে আটাটা নিয়ে আবার হচ্ছে কোনো বেকারি আইটেম বানায়, তারপর হচ্ছে আবার বাজারে সেল করবে, আর আমি হচ্ছে ওই আটা দিয়ে ডাইরেক্ট কনজিউম করব, আমি আর বাজারে ছাড়তেছি না। হ্যাঁ, আর ও আটা দিয়ে কি করবে, ব্রেড বানাবে, রুটি বানাবে, তাই না? ব্রেড বানাবে, সেটা বাজারে সেল করবে, তাই না? আর আমরা কি করবো, এটা কনজাম্পশন করব, রাইট? বুঝে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। সো এখন আমাদের ন্যাশনাল ইনকাম বলতে আমরা কি বুঝি? ন্যাশনাল ইনকাম বলতে হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোডাক্ট যেটা হবে, ফাইনাল প্রোডাক্ট, মানে ফাইনাল যে প্রোডাক্টটা হবে ওইটার সাথে তার যদি আমি প্রাইস গুণ দিই, এবং যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের নাম্বার অফ প্রোডাক্ট এবং তার প্রাইস যদি আমি গুণ দিয়ে আমি যদি যোগ করি, তাহলে আমি পাবো কি, একটা দেশের ন্যাশনাল ইনকাম। ওকে, এটা হচ্ছে একটা মানে হচ্ছে যে একটা মানে খুবই মানে যে সামারাইজড ডেফিনেশন। এবার আসলে না আমরা মানে ব্রড ডেফিনেশনে যাই। ব্রড ডেফিনেশন এখন ব্যাপারটা কি হবে, সেটা হবে ব্রড ডেফিনেশন যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে জিডিপির কনসেপ্টটা কি। জিডিপি বলতে আমাদের কি বোঝাচ্ছে? জিডিপি বলতে আমাদের বোঝাচ্ছে একটা নির্দিষ্ট টেরিটরি, মানে নির্দিষ্ট একটা দেশের সীমানার ভিতরে একটা নির্দিষ্ট ফিসক্যাল ইয়ারে, ফাইন্যান্সিয়াল ইয়ারে যা যে সকল ফাইনাল গুডস এবং সার্ভিসেস, দুটো বিষয়, ফাইনাল গুডস এবং সার্ভিসেস, এই দুটোর বাজার মূল্য যোগ করে আমরা যা পাবো সেটা হবে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে জিডিপি বলতে কি বোঝায়? জিডিপি বলতে বাংলাদেশের টেরিটরির ভিতরে একটা নির্দিষ্ট ফিসক্যাল ইয়ারে যতগুলো ফাইনাল গুডস এবং সার্ভিসেস উৎপাদন হবে তাদের যে বাজার মূল্য থাকবে ওটার যোগফল হচ্ছে জিডিপি। ওকে, এখন তোমরা বলতে পারো যে বাংলাদেশের জিডিপির মধ্যে তো বাংলাদেশের মধ্যে তো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ইন্ডিয়ান কোম্পানি আছে, রাশিয়ান কোম্পানি আছে, এটা আছে সেটা আছে, সো তাদেরটাও কি অ্যাড হবে? হ্যাঁ,
বাংলাদেশের জিডিপি বলতে আমরা বুঝি উইদিন দ্য টেরিটরির মধ্যে যা কিছু উৎপাদন হবে রিগার্ডলেস অফ ন্যাশনালিটিস, যেটাই হোক ফাইনাল গুডস এবং সার্ভিসের বাজার মূল্য জিডিপিতে যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনকাম বলতে বোঝায় একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে যতগুলো ফাইনাল গুডস এবং সার্ভিস উৎপাদন হবে তাদের বাজার মূল্যকে আমরা ন্যাশনাল ইনকাম হিসেবে ধরে নেব। এরপর আমরা এটা বিভিন্ন ফর্ম করব, বিভিন্ন ডিফাইন করব। আমরা তো আমাদের বেসিক ডেফিনেশনটা তো ক্লিয়ার সবার কাছে। জি স্যার। ওকে, এবার আসুন যে আমাদের এখানে দুটো ডেফিনেশন দেওয়া আছে। যদি জিডিপি কাকে বলে বা ন্যাশনাল ইনকাম বলতে কি বুঝো, এরকম যদি কোনো প্রশ্ন যদি করা হয় 2 মার্কের জন্য, তখন তোমরা এই দুটো ডেফিনেশন পড়তে পারো বা দিলে বেটার দিয়ে এক্সপ্লেন করতে পারবে। খুবই এটাকে এখন আমি যে এতক্ষণ যা বললাম এই লাইনটা লিখে এটাকে এক্সপ্লেন করা খুবই ইজি। একটু খেয়াল করে দেখো, পড়ে দেখো একটু দুটো ডেফিনেশন। স্যামুয়েলসন এরা হচ্ছে ইকোনমিস্ট, এই দুজন হচ্ছে ইকোনমিস্ট। তাদের ভাষ্য মতে তারা জিডিপি কে বা ন্যাশনাল ইনকামকে কিভাবে তারা ডিফাইন করছে, নিজের মতো সংজ্ঞায়িত করছে। ওকে, আচ্ছা আসো তো আমরা সেকেন্ড স্লাইডে যাই। এখন কথা হচ্ছে যে আমাদের এত কিছু প্রয়োজন কেন, মানে আমাদের ন্যাশনাল ইনকামটা আমরা বের করব, এটার প্রয়োজন কেন, কি কারণে আমাদের ন্যাশনাল ইনকামটা আসলে বের করা প্রয়োজন, নাকি হুদ্দাই করতেছে এটা? স্যার ইকোনমিক গ্রোথ বোঝার জন্য। হ্যাঁ স্যার ইকোনমিক গ্রোথ বোঝার জন্য। আসো আমরা দেখি একটা একটা করে যে কি কারণে আমাদের ন্যাশনাল ইনকামটা দরকার ক্যালকুলেট করা। এখন দেখো আমরা যখন রেজাল্ট শিট পাই তখন আমরা দেখতে পাই যে একটা ছেলে 4টা বছরে প্রত্যেকটা সেমিস্টারে কিরকম রেজাল্ট করছে। তার মানে আমরা বুঝতে পারি সে এত, ধরো 7 সেমিস্টারে ভালো করছে, এই সেমিস্টারে একটু খারাপ করছে, বা আমার থার্ড সেমিস্টারে কিছুটা খারাপ করছে, ফোর্থ সেমিস্টারে সে ভালো করছে। এখন দেখো ভালো করার পিছনে নিশ্চয়ই কারণ আছে। সে থার্ড সেমিস্টারের রেজাল্ট দেখে পরে বলছে যে না নেক্সট সেমিস্টারে আমি কয়েকটা কোপ দিব, আমি একদম নেক্সট সেমিস্টারে ফাটাই ফেলবো, একটা অ্যাটিটিউড নেই। হ্যাঁ, এই অ্যাটিটিউড সবার মাঝে থাকে, তবে আউট অফ 100 অথবা 2-4 জন এই কাজটা করে। এখন যে কোপ দেয় পরের সেমিস্টারে তার রেজাল্ট কিন্তু আগের সেমিস্টার থেকে ভালো হয়, রাইট? জি স্যার। এখন দেখো ওই যে তার কোপ দেওয়ার যে প্রেরণাটা কোত্থেকে আসছে? ওই আগের সেমিস্টারের রেজাল্ট দেখে, তাই না? এখন দেখো তুমি যদি তোমার পারফরমেন্সটাকে দেখতে চাও, ইকোনমিক পারফরমেন্সটাকে দেখতে চাও যে আমি কি ভালো করছি, আগের তুলনায় ভালো করছি কিনা করছি না, বা আমি কি আগের তুলনায় আগাচ্ছি, সামনের দিকে যাচ্ছি নাকি পিছনের দিকে যাচ্ছি, এই বিষয়টাকে বুঝতে হলে তোমার একটা ট্র্যাকার লাগবে, একটা মেজারমেন্ট লাগবে। এখন একটা দেশের ইকোনমিক বা অর্থনৈতিক পরিস্থিতিটাকে মেজার করা হয় ন্যাশনাল ইনকাম দিয়ে, যে অ্যাজ এ নেশন বা উইদিন দ্য টেরিটরির মধ্যে আমার যে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো হচ্ছে এটা কি আগের তুলনায় ভালো নাকি কম, ভালো হলে কি কারণে ভালো হচ্ছে এটা দেখা যায়, খারাপ হলে কি কারণে খারাপ হচ্ছে এটা দেখা যায়, এবং ভালো হলে যে কারণে ভালো হচ্ছে ওগুলোর উপর আরো জোর ফোকাস দেওয়া যায়, খারাপ হলে যে কোন কারণে খারাপ হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে পলিসি নেওয়া যায়, যে আমার এই কারণ এই ফ্যাক্টরগুলোর কারণে আমার জিডিপিটা খারাপ হচ্ছে বা ন্যাশনাল ইনকামটা ফল করতেছে, নাও এই বিষয় নিয়ে আমরা একটু ফোকাস করি। ঠিক আছে, ওকে। সো আমরা যদি মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের দিকে চিন্তা করি তাহলে দেখবা যে ওখানের মধ্যে জিডিপিতে মানে যে আমাদের ফরেন যে ইনভেস্টমেন্ট সেটা আসে নাই। সো সেটা আসে না, তার একটা কারণ কি ছিল? কারণ ছিল যে এটা আমরা কিভাবে বুঝলাম যে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কমে গেছে, এটা আমরা কিভাবে বুঝলাম? কে বলতে পারবা কিভাবে বুঝলাম আমরা? ধরো আমাদের বাংলাদেশে বিদেশে মানুষজন তার টাকা নিয়ে আসে, বাংলাদেশে বিজনেস করে যায় এবং বিজনেস থেকে প্রফিট করে যায়, ঠিক আছে না? এখন এই যখন একটা মানুষ বা একটা কোম্পানি বাংলাদেশে টাকা ঢালবে,
তখন ওখানে একটা বিজনেস মানে বিজনেস সৃষ্টি হবে। বিজনেস যখন সৃষ্টি হবে, ওই বিজনেসে বাংলাদেশিরা কাজ করবে, তো বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট সমস্যাটা দূর হবে। বাংলাদেশের যে রিসোর্স আছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। ওকে, দ্যাটস গুড। এখন আমরা বলতেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশের এই যে বৈদেশিক বিনিয়োগ এটা কমে গেছে। এখন এই কমে যাওয়াটা আমরা মাপলাম কিভাবে, কে বলতে পারবা? কার মাথায় আইডিয়া আছে যে কিভাবে? সিচুয়েশনটা বুঝছি, বাট লাস্টে কোশ্চেনটা কি ছিল? লাস্টের কোশ্চেন ছিল যে ধরো আমরা বললাম যে যখন ধরো আমাদের প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন যেটা হচ্ছে আওয়ামী আমল, ওইখানে আমাদের বৈদেশিক ইনভেস্টমেন্ট যা ছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে তা কমে গেছে। এটা আমরা কিভাবে বুঝলাম? এই যে আমরা বললাম একটা স্টেটমেন্ট দিলাম যেটা কমে গেছে, কি দিকে বুঝলাম? স্যার এটার দেখে, মানে ইকোনমিক কম্পারিজন দেখে। প্রত্যেকটা বছরে যে আমাদের জীবনটা আমরা ইকোনমিক যে ভ্যালুয়েশন গুলো করি, যে হিসাবগুলো করি, এই হিসাবগুলো আমাদেরকে হেল্প করে যে আমরা কি সামনের দিকে যাচ্ছি নাকি পিছনের দিকে যাচ্ছি। এই ট্র্যাকার গুলো, যে আমরা একটা ট্র্যাকার করতেছি না এখন, জিডিপি জিএনপি এগুলো পড়তেছিলাম না। সো বৈদেশিক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা ফরেন ইনভেস্টমেন্ট একটা ট্র্যাকার থাকে যে এই বছর এত ইনভেস্টমেন্ট হয়েছে, এই বছর এত হয়েছে, এই বছর এত হয়েছে। এই যে ট্র্যাকার, এগুলো হেল্প করে আমাদেরকে যে আমাদের কোনো সিচুয়েশনে কোন একটা ভ্যারিয়েবলের মান কমতেছে কি বাড়তেছে কিনা। সো দেখো, এখন তুমি দেখো আমাদের যে শেখ হাসিনা সরকার ছিল, ওই আমলে যে বৈদেশিক ইনভেস্টমেন্ট ছিল তার একটা রেকর্ড আছে না গভর্নমেন্টের কাছে, যে কত টাকা বিদেশ থেকে আসছে। এবং দেখো এরপরে ইন্টারিম গভর্নমেন্টের আমলে কত টাকা বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আছে তার একটা রেকর্ড আছে না। দুটো যদি তুমি তোমার তুলনা করো, যদি ভ্যালু ফরেক্টটা বেশি হয় তাহলে আমরা বলবো যে কি বৈদেশিক বিনিয়োগ বাড়ছে, ভ্যালু ফরেক্টটা কম হলে বলবো যে কি বৈদেশিক বিনিয়োগ কমে গেছে। রাইট? এতটুকু বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। তার মানে ট্র্যাকারটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা ইকোনমিক ভ্যালুর ট্র্যাকার থাকাটা ইম্পর্টেন্ট। ইকোনমিক একটা যে কোনো সিচুয়েশনের ট্র্যাকার থাকা ইম্পর্টেন্ট। এখন দেখো তুমি এখন ফাইন্ড আউট করতে হবে কেন কমে গেল, মানে কেন এই বৈদেশিক বিনিয়োগটা আর আসতেছে না। তখন তুমি কি করবা, কি চিন্তা করবা? কিভাবে বলবা যে এটা কেন আসতেছে না? ফর এক্সাম্পল ধরো যে একটা গতানুগতিক একটা যুক্তি দেওয়া হয় যে ওখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বা যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল এটা খুবই মানে শর্ট পিরিয়ডের জন্য ছিল। ইন্টারিম গভর্নমেন্টটা একটা শর্ট পিরিয়ডের গভর্নমেন্ট ছিল। এখন গভর্নমেন্ট যখন চেঞ্জ হবে তখন তাদের পলিসি চেঞ্জ হবে। এখন পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সে বিজনেস ফ্রেন্ডলি হইলেও হইতে পারে, নাও হইতে পারে। সো এখন তুমি যখন ইনভেস্টমেন্টটা করবা তুমি চাইবা যে দেশের গভর্নমেন্ট বিজনেস ফ্রেন্ডলি, তো ওই দেশে আমি ইনভেস্টমেন্ট করব। ফর এক্সাম্পল ধরো বাংলাদেশে বিভিন্ন ইকোনমিক জোন করতেছে না গভর্নমেন্ট, জি স্যার। যেমন মিরসরাই আছে, ইপিজেড আছে। এই ইকোনমিক জোনগুলোর সুবিধা কি, কে বলতে পারবা যে এখানে কেন এখানে বিজনেস করতে আসে? স্যার ট্যাক্স কম লাগে, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আগে থেকে বানানো, এরকম কিছু। দেখো ওখানে তুমি সব পাবা। তুমি যদি ওখানে বিজনেস করতে যাও তোমাকে মানে দ্রুত সময় ওখানে জমি অধিগ্রহণ করতে পারবা, কোনো সমস্যা নেই, জমি নিয়ে কোনো হ্যাসেল নাই। ওটা সরকারের নিজস্ব আগে থেকে ডিসাইড করে রাখছে এখানে যে কোনো বিজনেস হতে পারবে। তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই পাবা, তুমি গ্যাস সাপ্লাই পাবা, তুমি মানে তোমার যা যা প্রয়োজন ওই স্পেসিফিক জোনে বিজনেস করার জন্য সবকিছু তুমি পাবা। সিকিউরিটি বলতে সবকিছু, তাই না? তার মানে ইপিজেড করার একটা কি সিম্বল হচ্ছে ইপিজেড, যখন মানুষ সরকার যখন ইপিজেড এর উপর গুরুত্ব দেয়, স্পেশাল ইকোনমিক জোনের উপর গুরুত্ব দেয়, তার মানে তুমি বলতে পারবা যে এই গভর্নমেন্টটা বিজনেস ফ্রেন্ডলি। রাইট? জি স্যার। এখন যদি তোমার এই গভর্নমেন্ট যদি তুমি এই স্পেশাল ইকোনমিক জোনগুলোকে যদি বলা হয় যে না এগুলো থেকে আমরা যে ভ্যালু পাচ্ছি তা অতটা ভালো না, সো আমরা অন্য কিছু চিন্তা করি, ঠিক আছে? সাপোজ এটা হাইপোথেটিক্যালি চিন্তা করলাম। এখন যদি এরকম হয় তখন তোমার বিদেশি বিনিয়োগরা কি বলবে যে না এখন আর দেশে যাওয়া যাবে না, ওই দেশে গেলে অত বেশি আমরা যে ফ্যাসিলিটি গুলো আগে পেতাম এখন ওগুলো নাও পেতে পারি, তখন বৈদেশিক বিনিয়োগটা কমে যাবে।
সো আমাদের মূল কথা কি ছিল, আমরা যে কমে গেছে একটা বিষয় বলতেছি, এটা কিভাবে বলতেছি, এটা কোথাও আমাদের পূর্বের ভ্যালু আছে, পরের ভ্যালু আছে, দুটোকে যদি আমরা যোগ কম্পেয়ার করি যে কোন ভ্যালুটা বেশি কোন ভ্যালুটা কম, তখন আমাদেরকে সমস্যার মূল কারণটা বের করতে হবে যে এই ভ্যালুটা কমে গেছে নিশ্চয়ই এই কারণে। ঠিক আছে, এখন যদি দেখা যায় এই এই সরকারের আমলে যদি এটা বেড়ে যায়, তার নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে, সে নিশ্চয়ই এমন কিছু করবে যার কারণে বিদেশের যে বিনিয়োগটা সেটা বাড়বে, রাইট? জি স্যার। এই জন্য আমার যে কোনো একটা ইকোনমিক সিচুয়েশনের একটা ইকোনমিক ভ্যালু কি একটা জাস্ট স্ট্যাটিস্টিক্স থাকা প্রয়োজন, তাহলে আমি যে কোনো কিছু ডিফাইন করতে পারবো। ওকে, সেকেন্ড আসলে আমার হচ্ছে এখন যদি আমি দেখি যে আমার এই যে আমার যে 26 সালে আমার জিডিপিটা কমে গেছে, তখন আমাকে প্ল্যান করতে হবে, পলিসি করতে হবে যে আমি কোন কোন বিষয়ের উপরে ফোকাস করলে আমার জিডিপিটা আবার আগের থেকে বাড়বে, এবং যদি দেখা যাচ্ছে আমাদের জিডিপি বাড়ছে, তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন ফ্যাক্টরগুলোর কারণে আমাদের জিডিপি এবার এত বাড়লো, ওগুলোর উপর আমি আরো ফোকাস করি তাহলে আমাদের জিডিপি আরো বাড়বে। ঠিক আছে না? জি স্যার। এখানে একটা কথা লেখা আছে, দেখো, অ্যালোকেশন অফ রিসোর্সেস। এখন দেখা যাচ্ছে তুমি একটা সেক্টর খুবই প্রবলেমে পড়ে গেছে এখন তুমি কি ওই তুমি দেখলে যে জিডিপিটা ফল করছে এবং এই ফল করার পিছনে একটা সেক্টরের কন্ট্রিবিউশন খুবই কম, তার মানে তুমি বুঝতেছো যে এই সেক্টরটা তোমাকে আগে যেরকম তোমার জিডিপিতে কন্ট্রিবিউট করতো, এখন তোমার কি কন্ট্রিবিউট করছে না। এখন তোমার অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে তোমার কি ডিসিশন নেওয়া উচিত যে তুমি এখন ওই সেক্টরটাকে তুমি আরো বেশি কি সাপোর্ট করো, ওকে ওকে আগের 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 সেই আগের অবস্থানে ফিরানোর জন্য তাকে মোটিভেট করো, তাকে সাবসিডি দাও, তাকে পলিসিতে হেল্প করো, তাকে যত রকম সাহায্য সবগুলো করো, তাই না? তার জন্য প্ল্যান করো, ফর্মুলা করো। তো এটা তুমি এই যে পলিসি গাইডটা পাবা কোত্থেকে, তুমি প্রত্যেক বছর জিডিপি দিকে বুঝতে পারবা যে তোমাকে এখন কি পলিসি নিতে হবে, কি রকম তোমার প্ল্যানিং করতে হবে। এবার আসো বিজনেস ডিসিশন, যে বিজনেস ডিসিশন। এখন দেখো তোমার জিডিপি তে ধরো একটা সেক্টর, এই দেখো এখন একটা যে বাজেট একটা রিপোর্ট করলাম আজকে, যে বাজেটে ধরো এবার সিগারেটের উপর একটা কস্ট মানে নতুন করে ট্যাক্স আরোপ করবে। এখন যদি নতুন করে ট্যাক্স আরোপ করে তাহলে আমাদের বলো তো তোমাদের কমন সেন্স দিয়ে কি হবে, সিগারেটের দাম বাড়বে না কমবে? স্যার দাম বাড়বে। দাম বাড়বে। এখন দাম বাড়লে ধরো তুমি যদি এখন বাজেটের আগে কিনে ফেলো কোনো একটা জিনিস, জি স্যার। তাহলে তুমি কি কম দামে কিনতে পারতেছো। জি স্যার। তুমি যদি বাজেটে পরে কিনো তখন তোমার দাম কি হবে, তুমি বেশি বাড়তি দামে কিনতে হবে। জি স্যার। এখন তুমি যদি কম দামে এখন কিনে রাখছো, বাজেটের পরবর্তী যে দামটা হবে সিগারেটের গায়ে কিন্তু দাম লেখা থাকে না, তাই না? জি স্যার। এখন দেখো বাজেটের পরে একটা নতুন নতুন দাম হবে না, জি স্যার। নতুন দাম হবে, তোমার দামটা অনেক বেশি হবে, কিন্তু তোমার কস্ট কোনটা হবে, বাজেটের আগেরটা না বাজেটের পরেরটা? আগেরটা। আগেরটা। তার মানে তোমার প্রফিট মার্জিন এখানে অনেক বেশি হবে না? জি স্যার। এখন এই যে তুমি যে বিজনেসটা করলা, এটা কিসের উপরে করলা, বেস করে করলা? বাজেটে যেহেতু দাম বাড়তেছে এই ডিসিশন তুমি তোমার কাছে কিছু ইনফরমেশন আছে, তাই না? স্যার। কিছু তোমার স্ট্যাটিস্টিক্স আছে, বাজেট নিয়ে কিছু তোমার কি ইনসাইড ইনফরমেশন আছে। এখন তোমার কাছে যদি ধরো বিজনেসের কাছে যদি টাকা থাকে, ডাটা থাকে, যে এইবার ন্যাশনাল ইনকামে এই বিষয়টা সবচেয়ে বেশি কি করছে, গার্মেন্ট সেক্টরটা খুব বেশি কন্ট্রিবিউট করতেছে। তার মানে তোমার কাছে কি মনে হয় না যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি খুব ভালো বাংলাদেশে? জি স্যার। ভালো। ওকে, এখন এবার দেখো তোমার দেখা যাচ্ছে যে 2026 সালে এগ্রিকালচার সেক্টরটা খুবই কন্ট্রিবিউট করতেছে বাংলাদেশের জিডিপি। তার মানে তুমি কোন সেক্টরটা বাংলাদেশ সবচেয়ে ভালো? এগ্রিকালচার। তুমি যদি অ্যাজ এ নিউ ইনভেস্টর তুমি যদি কোথাও বিজনেস করতে চাও তাহলে কোন সেক্টরটাকে তুমি বেছে নিবা? এগ্রিকালচার। এগ্রিকালচার। যদি দেখো তোমার এখন এই এই বছরে ধরো ম্যানুফ্যাকচার সেক্টরটা খুবই ভালো কাজ করতেছে, তার মানে তোমার ইনভেস্টমেন্ট হওয়া উচিত কোথায়? ম্যানুফ্যাকচারে। ম্যানুফ্যাকচারার। জি স্যার। এই যে তোমার ট্র্যাক গুলো বুঝতে হবে তোমাকে, কোন সেক্টরের দিকে যাবো। ইকোনমিতে অনেকগুলো সেক্টর আছে, কোন সেক্টর ভালো কাজ করতেছে, কোনটাতে খারাপ কাজ করতেছে। ধরো তোমার টেক্সটাইলে তোমার অনেক ইনভেস্টমেন্ট, কিন্তু তুমি দেখতেছো এই বছর টেক্সটাইলের পারফরমেন্স খুবই খারাপ। এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, তোমরা ট্যারিফ জিনিসটাতে নাম শুনছো, জি স্যার। যে ট্রাম্প না একের উপর এক ট্যারিফ দিচ্ছে। এখন ট্যারিফ দিলে কি হয় এটা আমাকে একটু বলো তো। মানে হচ্ছে ওই প্রোডাক্টটা বাইরে পাঠাইতে মানে হচ্ছে কস্ট বেশি লাগে আর কি। না,
তুমি বুঝো নাই জিনিসটা। এখানে একটা অনেক ভালো একটা পলিসি গেম আছে, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতে চাই, দেখা যাক বুঝতে পারে কিনা বিষয়টা। একটু বিষয়টা জটিল। আগে বলো ট্যারিফ বিষয়টা তোমরা বুঝছো কিনা। আহ, আপনি তাও একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয় স্যার। কার কাছে আইডিয়া আছে ট্যারিফ নিয়ে, কার কাছে আইডিয়া আছে? মানে স্যার ট্যারিফটা কি হ্যাঁ এটাই? হ্যাঁ, ওই ট্যারিফটা দেশে কি? স্যার কোনো পণ্য এক গেলে রকমের ট্যাক্স, শুধু ফরেন থেকে কি জানি রিলেটেড আমি ভুলেছি। হ্যাঁ, এবার আসো। আচ্ছা, তুমি যদি দেশে কোনো কিছু তুমি উৎপাদন করো, তাহলে তুমি এটার এগেইনস্টে কি গভর্নমেন্টকে কি দাও? ট্যাক্স। ট্যাক্স দেওয়া লাগে। ট্যাক্স দাও, তাই না? ওকে। হ্যাঁ। কিন্তু তুমি দেশে কিছু উৎপাদন করতেছো না, বাট ওই প্রোডাক্টের বিজনেস করতেছো চায়না থেকে এনে। এখন তোমাকে দিতে হবে কি? ট্যারিফ। ট্যারিফ। তোমাকে দিতে হবে শুল্ক। ট্যারিফ। ট্যারিফ। এটা হচ্ছে আমদানি শুল্ক, এটাকে বলে আমদানি শুল্ক। ইম্পোর্টের উপর যেটা দিতে হচ্ছে আমাদের। হ্যাঁ, তুমি যদি ধরো কোনো একটা প্রোডাক্টকে যদি তুমি 5 টাকা যদি তুমি ভ্যাট দাও, সাপোজ তুমি 5 টাকা ভ্যাট দিলা তুমি কোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ, এখন তুমি কি এটা প্রাইসের সাথে কি অ্যাড করবা কি অ্যাড করবা না? করবো। তার মানে তোমার প্রোডাকশন কস্ট, ধরো তোমার প্রোডাকশন কস্ট যদি তোমার হয় 60 টাকা, তোমার ট্যাক্স যদি হয় 5 টাকা, তাহলে তোমার টোটাল ফাইনাল প্রাইস কত হবে? 12 টাকা। ফাইনাল প্রাইস 12 টাকা। আচ্ছা, এখন দেখো তোমার কোন একটা প্রোডাক্টের ট্যারিফ হচ্ছে ধরো 200%। 200% কি? ধরো তোমার ওই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে ধরো প্রাইস হচ্ছে ধরো তোমার 10 টাকা। 10 টাকা 200% কত? 20 টাকা। ওকে, ধরো 20 টাকা। এখন তোমাকে ট্যারিফটা তো তোমার কাছে এক ধরনের ট্যাক্স, তোমাকে গভর্নমেন্টকে দিতে হবে, তাই না? তুমি এই প্রোডাক্টের প্রাইসের সাথে সেটা তুলতে হবে। এখন তোমার ফাইনাল প্রাইসটা কত হবে তাহলে? 30 টাকা। 30 টাকা। ফাইনাল প্রাইস 30 টাকা। ফাইনাল প্রাইস হবে কত? 30 টাকা। ওকে, গেল। এখন তুমি এটা দিচ্ছ। এখন বিষয়টা কি হলো যে একটা টি-শার্ট বাংলাদেশ থেকে ইউএস মার্কেটে যাবে, তার কস্ট 10 টাকা করে, কস্ট প্রোডাকশন কস্ট। ধরো এটা বাংলাদেশের টি-শার্ট, বিডি টি-শার্ট। এবার ধরো টি-শার্ট ইন্ডিয়া, ঠিক আছে, তারও কস্ট 10 টাকা। 10 টাকা। এখন ইউএস মার্কেটে বাংলাদেশের জন্য ট্যাক্স হচ্ছে 3 টাকা, ইন্ডিয়ার জন্য ট্যাক্স হচ্ছে 5 টাকা। তাহলে বাংলাদেশের জন্য ট্যারিফ 3 টাকা, আর ইন্ডিয়ার জন্য হচ্ছে ট্যারিফ 5 টাকা। এখন আমাকে বলো তো এখানে কোন শার্টটার প্রাইস বেশি হবে, বাংলাদেশেরটা নাকি ইন্ডিয়ারটা? ইন্ডিয়ারটা স্যার। ওকে, এখন ইন্ডিয়ারটার প্রাইস যখন বেশি হবে, এবার আমাকে ডিমান্ড সাপ্লাই অনুযায়ী বলো। ধরো এটার প্রাইস 13 টাকা, এটার প্রাইস 15 টাকা, সেম প্রোডাক্ট, যেহেতু প্রোডাকশন কস্ট সেম, তার মানে প্রোডাক্ট সেম। এখন ধরো এই যে ওদের যে বাজারটা আছে, এটা কে ধরে রাখতে পারবে? বাংলাদেশ ধরে রাখতে পারবে নাকি ইন্ডিয়া ধরে রাখতে পারবে? বাংলাদেশ। বাংলাদেশ অবশ্যই। বাংলাদেশ ধরে রাখতে পারবে। এখন দেখো বাংলাদেশের সাথে ইউএস সাথে একটা কনফ্লিক্ট হইলো, সাপোজ কোন একটা কনফ্লিক্ট হলো বাংলাদেশের সাথে। এখন ও বললো যে নেক্সট দিন ডোনাল্ড ট্রাম্প এখন ট্যারিফ প্রতিদিন চেঞ্জ করে, এক ঘন্টার পর ঘন্টা ট্যারিফ চেঞ্জ করে, সকালে একটা বিকেলে একটা, সকালে 100%, বিকেলে 200%, ইভেন চায়নার উপরে সে 400% ট্যারিফ দিয়ে বলছে। ঠিক আছে, এখন কি হবে দেখো, ধরো আমাদের বাংলাদেশের উপর ধরো ও 8 টাকা ট্যারিফ দিয়ে দিল। এখন থেকে আমাদের শার্টের দাম কত হলো ধরো এখন? 18 টাকা। 18 টাকা। এখন বলো তো মার্কেটটা কার কাছে চলে যাবে? ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ার কাছে। এখন বাংলাদেশে যে এই শার্টটা বানানোর জন্য একটা ইন্ডাস্ট্রি আছে না, পুরো একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে না? জি স্যার। এই ইন্ডাস্ট্রি কি তাহলে আর আর সে দূর রাখতে পারবে, বাংলাদেশ দূর রাখতে পারবে? না স্যার। কত মানুষের বেকার হয়ে যাবে, কত মেশিনারি নষ্ট হয়ে যাবে, পচন বলে হয়ে যাবে। এই যে পুরো একটা ইন্ডাস্ট্রি ট্যারিফ দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে। বুঝতে পারছো কেন? কারণ বাংলাদেশের একমাত্র ফোকাস হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকার বাজার। ঠিক আছে, এখন যে দেখো এই যে ট্যারিফের যে বিষয়গুলো আছে,
পলিসিগুলো আছে, এই পলিসিগুলো এখন দেখো ট্রাম্প খুবই আনসার্টেন একটা মানুষ। এখন তুমি কি পোশাক শিল্পের উপর আর কি তুমি আর কি অত বেশি ইন্টারেস্টেড হবে এখন ট্রাম্প থাকা অবস্থায়? না স্যার। তুমি ট্রাম্প থাকা অবস্থায় পোশাক শিল্পে ইন্টারেস্টেড হবে না। তুমি কি বলবা? তুমি বলবে যে না, এই সেক্টরটা এখন বাদ দিই, পর আমি এই সেক্টরে ইনভেস্টমেন্ট করবো। যদি ধরো এই সেক্টরে কোনো কোম্পানি যদি শেয়ার অফার করে, তুমি কিনবা এখন? না স্যার। তাহলে তুমি ওই তোমার দেখো অন্য একটা দেশের অবস্থা দেখে বা তুমি নিজস্ব দেশের অবস্থা দেখে তুমি বুঝতেছো যে ট্যারিফের কারণে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অবস্থা খারাপ। এখন তুমি ওদের যে কোনো একটা কোম্পানির জন্য শেয়ার অফার করবে, তুমি আর এখানে ইনভেস্টমেন্ট করবে না। মানে অ্যাজ এ ইনভেস্টর তুমি তো তোমার লাভ চিন্তা করো, তুমি তো দেশের ওয়েলফেয়ার চিন্তা করতে পারবা না, পারবা? তোমাকে চিন্তা না করতে তোমার লাভটা কি, তোমার লাভের জন্য কি তুমি তোমার ধরো দেশের কথা কি তুমি দেশের একদম দেশ প্রেমী হয়ে বললা যে না এখন আমাদের গার্মেন্টস সেক্টরে ইনভেস্টমেন্ট করতে হবে, গার্মেন্টস সেক্টর নালে মরে যাবে, এখন তুমি কি এই সেক্টর এই চিন্তা করে কি ইনভেস্টমেন্ট করবা? নিজের টাকা কি এই সেক্টর ঢালবা? না স্যার। ঢালবা না। তো এখন এই যে আমি এই ডিসিশনটা কিভাবে নিলাম, কারণ দেখলাম যে আমার জিডিপি তে পারফরমেন্স খারাপ টেক্সটাইলে, এই জন্য আমি এখানে ইনভেস্টমেন্ট করতেছি না, রাইট? আর খারাপের পিছনে কারণ কি? খারাপের পিছনে কারণ হচ্ছে যে ট্রাম্পের ফরেন পলিসি, তার ওই যে ট্যারিফ যে যুদ্ধটা সেটা। ঠিক আছে, বুঝতে পারছি কিছুটা? এখন ট্যারিফ দিলে এখন যে চায়নার উপরে যে ট্রাম্প 400% ট্যারিফ দিচ্ছে, এটা চায়নার সরকারের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতি হচ্ছে কাদের? আমেরিকার। ব্যবসায়ীদের। আমেরিকার ক্ষতি হচ্ছে না, চায়নার গভর্নমেন্টের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে তাদের জনগণের। জনগণ আনএমপ্লয় হয়ে যাচ্ছে, জনগণ কাজ পাবে না, তাদের প্রোডাকশন অফ হয়ে যাবে, তাদের সেল অফ হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ প্রায় পৃথিবীর এশিয়ার প্রায় 80-20% যা ম্যানুফ্যাকচার হয় তার মার্কেট হচ্ছে ইউএস মার্কেট। এখন দেখো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের ট্যারিফ কম, এখানে কি বাংলাদেশের লাভ হয়েছে নাকি খারাপ হয়েছে? লাভ। তুলনায় তো কিন্তু কম্পারেটিভলি ইন্ডিয়ার খারাপ হয়েছে না? এখন ইন্ডিয়া কিন্তু অনেক টেক্সটাইল উৎপাদন করে, ভিয়েতনামও করে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি সে ট্যারিফ গেমে বাংলা ধরো এখানে 3 টাকা 5 টাকা যখন ছিল, ধরো সরি এখানে চেঞ্জ আসবে 3 টাকা 5 টাকা, ধরো তোমার এখানে এই ওয়ার্ডটা যখন বাংলাদেশে যদি টেক্কা দিতে হয়, তাহলে এখন বাংলাদেশ ইন্ডিয়াকে কি করতে হবে? ওটা চেঞ্জ আনতে হবে। এখানে তার কোনো অধিকার, তার কোনো হাত আছে এখানে? প্রোডাকশন চেঞ্জ আনতে হবে স্যার। তার এখানে প্রোডাকশন কস্টে কি করতে হবে? চেঞ্জ আনতে হবে। এখন দেখো যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে যে ইন্ডিয়াতে যত টেক্সটাইল আছে সবগুলোকে আর ইলেকট্রিসিটি বিল দিতে হবে না, কাউকে আর ট্রাম্প থাকা অবস্থায় ইলেকট্রিসিটি বিল দিতে হবে না, তখন কি হবে বলো তো? প্রোডাকশন কস্ট কমে যাবে স্যার। তার প্রোডাকশন কস্ট চলে আসবে সাথে, তার ফাইনাল প্রাইস কত হবে? 12 টাকা। 12 টাকা। তাহলে এখন দেখো কি এখন মার্কেটে কিন্তু সে কে জিতলো এখন? আবার ইন্ডিয়া। এখন চায়না যে বিষয়টা করতেছে বা রাশিয়া যে বিষয়টা করছে সেটা হচ্ছে তারা বলছে যে ঠিক আছে তুমি 400%, তুমি 800% দাও, সমস্যা নাই, আমরা ওদেরকে বাঁচাই রাখবো। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে G2G যে বিষয়টা হয়, G2G ওয়ার হয়, এটাকে বলে এই ওয়ারটা এখানে হয় আর কি। বুঝতে পারছো? এখন বাংলাদেশকে এখন কি করতে হবে? বাংলাদেশকে যদি মানে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যদি জিততে হয় তাহলে কি করতে হবে এখানে? আবার তাকে কোথায় চেঞ্জ করতে হবে? প্রোডাকশন কস্টে চেঞ্জ করতে হবে। তাহলে বাংলাদেশের সরকারকে তখন চিন্তা করতে হবে যে না, আমার যদি সেক্টরটাকে যদি বাঁচাইতে চাই ইন্ডিয়ার সাথে, কারণ ইন্ডিয়া যদি একবার মার্কেটটা দখল করে তাহলে পরবর্তী মার্কেটটা ছুটানো কিন্তু কঠিন হয়ে যাবে ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তখন ওদেরকে চিন্তা করতে হবে যে না আমাদেরও কি সাবসিডি দিতে হবে বা কোনো রকম কোনো যে আমাদের প্রতি বছর যে আমার বন্দরে যে এত টাকা দিতে হয় ওখান থেকে কিছু টাকা কমায় দিলাম, বা গ্যাসের দামটা কমায় দিলাম ওদের জন্য, বা ইলেকট্রিসিটির দামটা কমায় দিলাম। করোনার সময় কিন্তু সরকার এই জিনিসগুলো করছে। বুঝতে পারছো? তার মানে যে আমাদের মেজর পলিসি ইনভেস্টমেন্ট যে বিষয়গুলো হয় এগুলো সবগুলো একটা কানেক্টেড। আমাদের প্রত্যেকটা হিসাবের পিছনে একটা লজিক থাকে, একটা কারণ থাকে যে কেন করতেছি, কে উপকৃত হবে। এবার আসলে লিভিং স্ট্যান্ডার্ড, ন্যাশনাল ইনকাম যার যত বেশি তার লিভিং স্ট্যান্ডার্ড তত বেশি। ইউএসএ ন্যাশনাল ইনকাম যত বড় তাদের লিভিং স্ট্যান্ডার্ড তত বড়, তাদের ইনকাম তত বেশি। ঠিক আছে,
যেই দেশের জিডিপি যত বড় তাদের লিভিং স্ট্যান্ডার্ড তত বড়। যাই এখানে আমাদের একটু বেশি ডিটেলস হয়ে গেছে, এবার আসো আমাদের জিডিপি আর এনডিপি তে আলোচনা কি। জিডিপি আমি বলছি জিডি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এনডিপি ডিটাও সেম পিটাও সেম, শুধু চেঞ্জ আসছে কি এন, জি থেকে এন এ গেছে। জি থেকে এন এ যখন যে কোনো হিসাব, যে কোনো অ্যাকাউন্টিং হিসাব জি থেকে এন এ গেলে কোনো না কোনো একটা বাদ দিতে হয়, মানে এই যে এই পূর্বের অবস্থান থেকে এখান থেকে কিছু একটা বাদ দিলে আমরা এনডিপি পেয়ে যাব। এখন দেখো আমরা যে একটা বছরের মানে সার্ভিস বা হচ্ছে ফাইনাল গুডস উৎপাদন করি, এই একটা বছরের মধ্যে ধরো তুমি একটা ফ্যান কিনলা, ফ্যান কিনে যদি তুমি 1 বছর ইউজ করো, এটার একটা কস্ট হয়ে গেছে না তোমার। তুমি ধরো একটা ফ্যান বাজার থেকে কিনলা 3,000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলা, সিলিং ফ্যান, তোমার কাছে 3,000 টাকা অ্যাসেট আছে। এখন এখন তুমি যদি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি যদি ফ্যানটাকে ব্যবহার করো, তোমার অ্যাসেটের দাম বাড়ছে না কমছে? কমছে স্যার। কমছে। এটাকে আমরা কি বলি? ডিপ্রিসিয়েশন কস্ট এটাকে বলি আমরা ডেপ্রিসিয়েশন, বা যে ভ্যালুটা চলে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখো মানে বছরের শুরুতে যদি কোনো একটা ইকোনমিতে কোনো একটা অ্যাসেট যোগ হয়, বছরের শেষে কিন্তু ওই অ্যাসেটের দামটা কমে যায়, রাইট? এখন জিডিপি তে আমরা ওই জিনিসটা বাদ দিই না। যখন জিডিপি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, তখন আমরা পাবো এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, জিডিপি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, তখন আমরা পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আসো জিডিপি ভার্সেস জিএনপি। জিডিপি কি, জিএনপি কি? জিডিপি জিডিপি হলো, আমি বললাম একটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে যে কোনো লোক, যে কোনো সিটিজেন, যে কোনো কেউ, যে কোনো কোম্পানি যা কিছু উৎপাদন করবে, সেটা পণ্য হোক সার্ভিস হোক, তাদের ফাইনাল বাজার মূল্য হচ্ছে জিডিপি। এখন দেখো এই জিডিপির মধ্যে কিন্তু ধরো বিভিন্ন দেশের কোম্পানির ইনকাম আছে, বিভিন্ন দেশের লোকের ইনকাম আছে। যেমন ধরো এখন একটা টপিক চলতেছে যে বাংলাদেশ কোচ, বাংলাদেশের এই ফুটবল কেনা, এটা ফুটবল কোচের স্যালারি নিয়ে একটা টপিক চলতেছে, তাই না? আজকে দেখলাম। এখন সে কি করবে, বাংলাদেশে সে কিসের এগেনস্টে টাকা নিয়ে যাবে? সে তো নিশ্চয়ই কোনো গুডস প্রোডাকশন করবে না, সে তো কোনো কিছুর এগেনস্টে টাকা নেই, তাকে তো আমি টাকা এমনি এমনি দিব না, তাকে কোনো একটা কিছুর এগেনস্টে দিব। সেটা কিসের এগেনস্টে দিব, কে বলতে পারবে? তার কোচিং বা তার সার্ভিসের উপরে স্যার। তার সার্ভিসের উপরে। এখন এটা কি জিডিপি তে ইনক্লুড হবে না ইনক্লুড হবে না? জিডিপি তে হবে স্যার। জিডিপি তে হবে, ইনক্লুড হবে, কিন্তু আলটিমেটলি টাকাটাকে বাংলাদেশে থাকবে, না স্যার। তার সার্ভিস টাকাটা বাংলাদেশে থাকবে না। এখন দেখো জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন যে বাংলাদেশের কোর্স হয়ে আসবে, সে কি বাংলাদেশের ন্যাশনালের মধ্যে পড়ে? এই বাংলাদেশের জাতীয়তার মধ্যে পড়ে? না স্যার। পড়ে না। এখন দেখো, এবার দেখো বাংলাদেশের অসংখ্য ফরেনার আছে যারা বিভিন্ন দেশে কাজ করে, সেখানে সার্ভিস দেয় বা কোনো একটা বিজনেস করে, তাই না? আমরা জিডিপি থেকে সেটা ইনক্লুড করছি? জিডিপি তে করি নাই। জিডিপি তে করি নাই। এখন আমরা জিডিপি তে যদি জিডিপি থেকে যদি বাংলাদেশে যে ফরেনাররা আছে বা ইন্টারন্যাশনাল বিজনেস আছে, তাদের ইনকাম গুলো বাদ দিয়ে দিই, তাদের সার্ভিস এবং ফাইনাল গুডস এর দামটা বাদ দিয়ে দিই, এবং বাংলাদেশের সিটিজেনশিপ ওয়ালা বাংলাদেশের নাগরিক বাইরে গিয়ে যে পরিমাণ সেবা, যে পরিমাণ ফাইনাল গুডস উৎপাদন করছে, ওদের যে বাজার মূল্য আছে সেটা যদি আমি যোগ করে নিই, তখন আমি পাবো জিএনপি। তার মানে জিডিপি থেকে আমি কি কি বাদ দিচ্ছি? জিডিপি থেকে বাদ দিচ্ছি আমি বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশের টেরিটরির মধ্যে বসবাসকারী অন্য দেশের নাগরিক বা অন্য দেশের বিজনেসের সার্ভিস এবং ফাইনাল গুডস এর যে বাজার মূল্য আছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। আবার যোগ করতেছি কি, যোগ করতেছে বাংলাদেশের সিটিজেন যারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সার্ভিস এবং কি কোনো একটা বিজনেস করে, কোনো একটা গুডস উৎপাদন করে, তার যে মূল্যটা আছে সেটা বাংলাদেশের ইকোনমিতে অ্যাড করে ফেলতেছি। এই দুটো বিষয় যখন প্লাস মাইনাস করে যখন করব, তখন আমরা যেটা পাবো সেটাকে বলবো জিএনপি। কি পাবো?
জিএনপি। GNP, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা আমি বলছি দেখো এটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনও সেম পিও সেম, তার মধ্যে মাঝখানে ডিফারেন্স কি? কিছু জি থেকে নেট। জি থেকে এন এ কনভার্ট হচ্ছে, তাই না? আচ্ছা আমি এর আগে বলছি জি থেকে এন এ কনভার্ট হলে কি বাদ দিতে হবে? কিছু একটা বাদ দিতে হবে স্যার। সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, জিডিপি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেব তাহলে জিটা চেঞ্জ হয়ে কি হবে? এন হবে, তাহলে এনডিপি। এখন জিএনপি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব তখন হবে কি? এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, তাই না? এখন বাংলাদেশের ধরো সিটিজেনশিপ, যদি বাংলাদেশের একজন বিজনেসম্যান, সে ধরো ইন্ডিয়াতে একটা বিজনেস করতেছে, তার একটা মেশিন কিনলো, ওই মেশিনের একটা ডেপ্রিসিয়েশন আছে না? ওটাকে যদি আমি বাদ দিয়ে ফেলি তখন আমরা কি পাবো? জিএনপি থেকে এনএনপি পাবো। বুঝতে পারছো? আচ্ছা এবার আসো পার্সোনাল ইনকাম, ডিসপোজেবল ইনকাম, ক্যাপিটাল ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম। পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে আমাদের অ্যাজ এ নেশন হিসেবে আমরা যা ইনকাম করব ওইটা কতজন লোক আছে ওই দেশের, ওটা দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমরা পার ক্যাপিটাল ইনকাম পাবো। পার্সোনাল ইনকাম বলতে আমরা বুঝি একজন ব্যক্তি যে স্যালারিটা নিজের পার্সোনাল ট্যাক্স দেওয়ার আগে হাতে পায়, এটা হচ্ছে যে তার পার্সোনাল ইনকাম। আর ডিসপোজেবল ইনকাম হচ্ছে একজন ব্যক্তি স্যালারি হাতে পাওয়ার পর যেটা টাকাটা পার্সোনাল ট্যাক্স মানে তার ইনকাম ট্যাক্স দেয়, এবং অবশিষ্ট যে টাকাটার কোনো রকম ট্যাক্স দিতে হয় না, ওই টাকাটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। ঠিক আছে? জি স্যার। ছোট ছোট কনসেপ্ট। এবার আসো আমরা এই যে ন্যাশনাল ইনকাম বললাম, জিডিপি বললাম, জিএনপি বললাম, এখানে আমরা একটা জিনিস বলছি যে ফাইনাল গুডস এর মূল্য কি করা, নির্ধারণ করা, তাই না? এখন এই যে মূল্য নির্ধারণ করবো বা এই যে মেজারমেন্ট করবো, এটা অনেকগুলো ওয়েতে করা যায়, মানে তরিকাতে করা যায়। একটা হচ্ছে প্রোডাক্ট ভ্যালু এডেড মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড। ওকে, এখন দেখো প্রোডাক্ট মেথডটা কি? প্রোডাক্ট মেথডটা হচ্ছে, আমরা একটা এক্সাম্পল আসি এখানে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ধরো কোন একটা ফার্মার প্রথমে কি করলো? গম চাষ করলো। ওকে, গম চাষ করার পর সে 100 টাকা গম উৎপাদন করলো, $100 গম উৎপাদন করলো। ক্রিয়েট করলো কত? $100। $100। ওর থেকে $100 গম কিনে, হ্যাঁ, এটা থেকে আটা করলো বা ময়দা করলো। এখন ওই প্রোডাক্টটা সে যে র মেটেরিয়াল কিনছে তার প্রাইসে ও র মেটেরিয়ালের দাম থাকবে না? জি স্যার 100 টাকা। হ্যাঁ, ওই 100 টাকা প্লাস তার এডিশনাল কস্ট সহ সে তার আবার সে বাজারে মূল্য রাখলে কত? $150। তার মানে এইখানে নতুন করে কত ভ্যালু অ্যাড হয়েছে? $50। $50। তার মানে এই যে মিল পর্যায়ে কত ভ্যালু অ্যাড হয়েছে? $50। আচ্ছা এবার আসো, এবার সে 150 টাকাতে যখন সেল করে, তার থেকে যে কোনো একটা বেকার এটা কিনে নিল, কিনে নিয়ে সে রুটি বানায়, রুটি তৈরি করে সে বিক্রি করলো। এখন ও তার ফাইনাল মূল্য হচ্ছে $250। তাহলে ও কত, মানে এই যে বেকার কত টাকা অ্যাড করলো? তার ওই যে 150 টাকা দিকে আরো আরো $100। $100। প্রতিটা স্টেজে যে অ্যাড হচ্ছে ভ্যালুটা, এটাকে যখন আমরা যোগ করবো, যে কোনো একটা প্রোডাক্টের বিভিন্ন স্টেজে যত টাকা ভ্যালু অ্যাড হয়, ওই ভ্যালুটাকে যোগ করলে আমরা যে রেজাল্টটা পাবো ওটাকে ওইতে কোনো একটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করাকে বলা হয় প্রোডাক্ট মেথড। যে আমি প্রোডাক্ট মেথডে কোনো একটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করলাম। ঠিক আছে? জি স্যার। যেমন ধরো যে কোনো একটা কটন মিল বা যে কেউ আছে, সে প্রথমে র মেটেরিয়াল একদম কটন উৎপাদন করলো, কটনের দাম হচ্ছে $30। ঠিক আছে? এবার সেটা কেউ একজন কিনে নিয়ে সেখান থেকে আরেকটা ভ্যালু অ্যাড করলো। এখন ও তার ভ্যালু অ্যাড করলো কত? 75। জি স্যার। এখন সে 30 টাকা দিয়ে কিনে 75 এখন সেল করতেছে, তার মানে তার সে নিচে কত টাকা অ্যাড করছে এই প্রোডাক্টের সাথে? $45। $45। এখন এটাকে নিয়ে কোন একটা ম্যানুফ্যাকচার বললো যে তোমার কাছে ফেব্রিক আছে, এবার আমাকে দাও, আমি এটাকে শার্ট বানাই, এবার 130 টাকা দিয়ে সেল করলো। তার মানে ওই যে ম্যানুফ্যাকচার কত অ্যাড করলো? গেল $55। $55। এবার দেখো রিটেল শপে, এই যে ম্যানুফ্যাকচার থেকে কিনে কোনো একটা রিটেল শপ, আর সে বললো যে আমি এই টাকাটা
ধরো 130 টাকা দিয়ে কিনছি, ও তো 130 টাকা রাখবে তাই না, মূল্য ম্যানুফ্যাকচার তো 130 টাকা কি করবে, 130 টাকা প্লাস কি রাখবে, প্রাইস রাখবে জি স্যার। রিটেলকে সেল করতে। এখন ধরো রিটেল 140 টাকা দিয়ে কিনে 200 টাকা করে সেল করতেছে, তার মানে এবার রিটেল নিজে কিছুই না করে সে কত অ্যাড করলো, 70। এখন এই যে সবাই যে প্রাইসটা ভ্যালুটা অ্যাড করলো, একজন 30 টাকা, একজন $45, একজন $55, এই $70, এগুলোকে যদি আমরা যোগ করে যখন আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করবো, এটাকে বলবো আমরা প্রোডাক্ট মেথড। কি বলবো? প্রোডাক্ট মেথড। প্রোডাক্ট মেথড। এবার আসো আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে যে ইনকাম মেথড। ধরো আমরা কোনো একটা ফাইনাল গুড উৎপাদন করব, উৎপাদন করতে গিয়ে ধরো একটা ব্রেডের মূল্য হচ্ছে 45 টাকা। এখন 45 টাকা একটা ব্রেডের মধ্যে এই যে 45 টাকা, এই যে টাকাটার ইউনিট, এখানের মধ্যে কিসের কস্ট আছে? আটার কস্ট আছে, তারপর হচ্ছে যে বানাইছে তার কস্ট আছে। হ্যাঁ, এবার ধরো যে বানাইছে তার কস্ট আছে। এখন ওই যে কস্টটা, এটাকে তুমি ন্যাশনাল ইনকামে কিভাবে দেখো? ধরো তুমি একজন বিক্রির কর্মচারী বা বেকার, তুমি ধরো তুমি যদি একটা রুটি বানাও, ওখানে রুটির মধ্যে দু ধরনের কস্ট আছে, একটা হচ্ছে তোমার র ম্যাটেরিয়াল কস্ট, আর হচ্ছে তোমার কস্ট। আর তোমার কস্টে তোমার টাকাটা যে দিবে, এটা কিসের এগেইনস্টে দিবে? ইনকাম স্যার। ইনকাম না তো বাবা। এখন দেখো তুমি কি দিচ্ছ, আমি শ্রম দিচ্ছি। তুমি শ্রম না বলো না, তুমি বলো তুমি সার্ভিস দিচ্ছ। আচ্ছা, সার্ভিস। তোমার স্কিলটা তোমার একটা সার্ভিস, তাই না? জি স্যার। তাহলে তুমি তার এগেইনস্টে কি পাবা? স্যালারি পাবা, বা তোমার বেতন পাবা, ওয়েজ পাবা, তাই না? জি স্যার। এখন এরপরে দেখো তোমার ধরো একটা কি আছে, তোমার একটা এই যে কোনো একটা ধরো তোমার একটা মেশিনারি আছে বা যে কোনো ক্যাপিটাল, যে কোনো একটা কিছু আছে, তুমি এটা ভাড়া দিচ্ছ। ভাড়া তাহলে দিচ্ছি তুমি না, কি ভাড়া নিচ্ছি। ভাড়া দিচ্ছ তুমি? আচ্ছা, তুমি কি পাবা ভাড়া দিলে? তুমি কি পাবা? ওই ভাড়ার টাকাটা পাবো। রেন্ট পাবা তুমি। Rent। জি স্যার। রেন্ট পাবা। তোমার কাছে কিছু টাকা আছে, টাকাটা তুমি যে ব্যাংকে রাখলা, জি স্যার, সেখান থেকে ইন্টারেস্ট আসবে। ইন্টারেস্ট। এখন কথা হচ্ছে তোমার এটা আমার ন্যাশনাল ইনকামের সাথে কিভাবে জড়িত? প্রশ্নটা হচ্ছে যে আমি ব্যাংকে টাকা রাখলাম, এটা আমার সাথে ন্যাশনাল ইনকামের সাথে এটা কিভাবে জড়িত? কি উত্তর দিতে পারবে? এটা ন্যাশনাল ইনকামের সাথে কিভাবে জড়িত জিনিসটা? আমি যেহেতু পাচ্ছি ওই কারণে। না, ধরো তো আমি বললাম যে আমার ন্যাশনাল ইনকামটা হবে ফাইনাল গুডস এন্ড সার্ভিসের দাম, তাই না? জি স্যার। এখন ইন্টারেস্টে তুমি যে পাচ্ছ, এটা তোমার সাথে ফাইনাল গুডস সাথে কিভাবে রিলেটেড, কিভাবে? ইন্টারেস্টের কস্টটাকে তোমার থেকে আলটিমেটলি তুলে ফেলতেছে কিনা কেউ? হ্যাঁ, তুলতেছে। কিভাবে তুলতেছে বলো? তোমাকে যে ইন্টারেস্ট দিচ্ছে, এটা কার কস্ট? ব্যাংকের। ব্যাংকে কেন? ব্যাংক তো একটা ইন্টারমিডিয়ারি, ব্যাংক তো কিছুই করে না। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কার কস্ট কে বলতে পারবা? তুমি যখন ব্যাংকে টাকা রাখবা, টাকাটা কি ব্যাংক বসায় রাখবে? না স্যার, কাউকে ইনভেস্ট করবে, কাউকে দিবে, লোন হিসেবে দিবে, তাই না? প্রত্যেকে লোনের এগেইনস্টে ওর থেকে ইন্টারেস্ট নিবে, ইন্টারেস্ট নিয়ে তোমাকে আবার ইন্টারেস্ট পে করবে, তাই না? জি স্যার। কিন্তু যে ব্যক্তিকে সে লোন দিছে, সে তাকে যে ইন্টারেস্ট দিছে ওটা বেশি নিবে, তোমাকে যে ইন্টারেস্ট দিবে সেটা কম দিবে। মাঝখানে মার্জিনটা সে ইনকাম হিসেবে নিজে কি রেখে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ দালালি আর কি, মানে ইনস্টিটিউশনাল দালালি আর কি, ঠিক আছে? যাই হোক, বা আমাদের এটা কি বলে, এটাকে বাসায় কি বলে, যারা ধার টার দেয় এদের কি বলে, কিছু একটা বলো। হ্যাঁ, কিছু একটা বলো, ওকে। যাই হোক, এখন দেখাচ্ছে তোমার, এখন একটা বিজনেসম্যান, সে তোমার কোনো একটা প্রোডাক্ট বানানোর জন্য সে ধরো 1,00,000 টাকা কি লোন নিল। এখন লোনের এগেইনস্ট তাকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। ওটা কি তাদের কস্ট না? জি স্যার। প্রোডাক্টটা যখন সে বাজারে ছাড়বে, সে যখন প্রাইসিং করবে, তখন সে কি এই কস্টটা ওখান থেকে তুলবে না? অবশ্যই তুলবে। অবশ্যই তুলবে। তো এখন এই যে তোমার যে
তোমার যে ইন্টারেস্ট বা তোমার এটা কিন্তু আলটিমেটলি তোমার প্রোডাক্টের সাথে কি যোগ, যে কোনটা প্রোডাক্টের সাথে কিন্তু যোগ হয়ে গেল। জি স্যার, বুঝছি। এখন দেখো প্রফিট, প্রফিট বলতে বিজনেসে যেটা পাবে, বিজনেস যে লাভটা করবে, এটা এরকম ধরো, এইটা এরকম যখন তুমি যদি এই বিষয়গুলো যখন তুমি যোগ করবা, ওয়েস, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট, আদার্স যে বিষয়গুলো সেগুলো যোগ করে যদি তুমি ন্যাশনাল ইনকাম কে যদি তুমি ক্যালকুলেট করবা, তখন তোমার এটা হয়ে যাবে কি তোমার এই ইনকাম মেথডে। এরপর এক্সপেন্ডিচার মেথড, ধরো আমি কনজাম্পশনে কত খরচ করতেছি, ইনভেস্টমেন্টে কত যাচ্ছে, তারপর গভর্নমেন্টে কত টাকা খরচ করতেছে, তারপর নেট আমি ইম্পোর্ট করতেছি কত, এক্সপোর্ট করতেছি কত। এই ওয়েতে যখন তুমি হিসাব করবা তখন এটা হয়ে যাবে যে এক্সপেন্ডিচার মেথড, মানে কে কত টাকা খরচ করতেছে। টাকাটা খরচ করবে কিসের জন্য, ফাইনাল গুডসের জন্য বা সার্ভিসের জন্য। তো যে যত টাকা খরচ করবে অত টাকা সার্ভিস উৎপাদন হয়েছে, এটাকে যখন তুমি যোগ করো তখন এটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। ঠিক আছে? স্যার লিঙ্ক এটা তো মনে হয় শেষ হয়ে যাবে।